আগের দিনের ওইগুলো তুই পাঠাসনি না? না, না, পাঠাস। আগের দিনে কিছু পাঠাইনি, তার কারণ গোটাটা একবারে পাঠাবো তাই। ঠিক আছে। তো আজকে হচ্ছে প্লেন্ট। প্লেন্ট হচ্ছে কি জিনিস? প্লেন্ট হচ্ছে সেই জিনিস যেটা তুই কোর্টের কাছে গিয়ে জমা দিবি, সেই সেই জিনিসটা হচ্ছে প্লেন্ট। প্লেন্ট বেসিক্যালি একটা কাগজ, যে কাগজটা কোর্ট দেখবে। কোর্ট তোর কাছ থেকে মুখে মুখে শুনবে না যে তুই কি কিসের কেস নিতে গেছিস, আমি তোর কে হই, সুজিত আমার কে হয়, তার বউ, তার বউয়ের কত বয়স, সুন্দরী না কতটা সুন্দরী নয়, এই সমস্ত কোড তোর তোর মুখে মুখে শুনবে না। তুই এই সমস্ত গোষ্ঠীর পিন্ডি লিখে যে কাগজটা জমা দিবি, সেই কাগজটা হচ্ছে প্লেন্টের কাগজ। সেই কাগজটা নিয়েই হচ্ছে আজকের পড়াশোনা। সেখানে কি কি থাকবে, তুই কি কি লিখবি, তাই। তো ফার্স্ট পার্টটা হচ্ছে তার, সেটা হচ্ছে হোয়াট ইজ প্লেন। এই হোয়াট ইজ প্লেন এটা কোথাও কোনোভাবে কোনো জায়গাতে বলা নেই এই প্লেন জিনিসটা কি, প্লেন জিনিসটা কি জিনিস। কিন্তু ওই যেটা বললাম, ওই অ্যাজ অ্যাজ পার কমন সেন্স, প্লেন্ট হচ্ছে সেই কাগজটা যেটাতে তুই তোর দাবি দাওয়া লিখে জমা দিবি, সেটা হচ্ছে প্লেন্ট। যে প্লেন্ট নিয়ে গিয়ে জমা দেয় সে হচ্ছে প্লেন্টিফ। মানে এক্ষেত্রে অ্যাডভোকেট গিয়ে জমা দেবে, অ্যাডভোকেট প্লেন্টিফ নয়, অ্যাডভোকেট যার হয়ে জমা দিচ্ছে সে হচ্ছে প্লেন্টিফ। যে দাবি চেয়েছে, যে রিলিফ চেয়েছে। এই প্লেন্টের মধ্যে এই যে সাবজেক্ট ম্যাটার ইন ডিসপুট, কজ অফ অ্যাকশন আর রিলিফ, এই এই তিনটে জিনিসের মেনশন থাকতে হবে। আরো কি কি মেনশন থাকতে হবে সেইটাই হচ্ছে পড়াশোনা, সেইটাই হচ্ছে এখন পড়বো আমরা। এবার এই ফরম্যাট অফ এই ফরম্যাট অফ প্লেন, ফরম্যাট মানে হচ্ছে এখানে এই যে যখনই কোনো কিছু একটা ডকুমেন্ট তৈরি করা হয়, সেই ডকুমেন্টের একটা ফরম্যাট থাকে। কতটা মার্জিন হবে, কতটা ইয়ে হবে, হ্যানা হবে তেনা হবে। প্লেন্টের ব্যাপারে তো প্রিয়ার তো ভালো জানা উচিত, তাই না? তো ও তো বলতে গেলে রোজই লেখে। হ্যাঁ, 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 হ্যাঁ। একদম। তো এটা তো এই আজই। এই 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 ব্যাপারটা তুই পড়া না, শুরু নিয়ে নে। না রে, পড়াতে সবাই পারে না। দাদা তুমি পড়াও, চলো। শুনছি আমি। বালটা। না মানে যে জানে তার সামনে বলতে কেমন একটা লাগে। ইনফিরিয়ার মানুষদের সামনে সুপিরিয়র হওয়ার একটা ব্যাপার আছে, যারা সুপিরিয়র তার সামনে আবার কি সুপিরিয়র হবো। এটা 1% জানা না বলে তুই 100% জানিস। চলো ওরে পড়াও। বোকা। যাই হোক। তো এটা তো এই এই সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের ফরম্যাট অফ প্লেন্ট। ফরম্যাট অফ প্লেন্ট লেখা রয়েছে হচ্ছে অর্ডার 7-এ। অর্ডার 7-এর আন্ডারে অগণিত রুল রয়েছে, সবকটা রুল আলাদা আলাদা করে আমাদের অ্যাটেনশন অ্যাট্রাক্ট করতে চায়, তো সবকটাকে নিয়ে আলোচনা করা হবে। তো তো এই অর্ডার 7-এর ফার্স্ট রুল যেটা হচ্ছে কন্টেন্টস অফ প্লেন্ট নিয়ে আলোচনা করে। এই কন্টেন্টস অফ প্লেন্ট যেটা, সেটা হচ্ছে জেনারেল কন্টেন্টস অফ প্লেন্ট। এবার প্রত্যেকটা স্পেশাল কেসে আলাদা আলাদা ভাবে প্লেন্ট আলাদা 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 রুল রয়েছে, সেগুলোকে বাদ দিয়ে এই যে যে জিনিসগুলো, এই জিনিসগুলো থাকতেই হবে। সেই জিনিসগুলো কি কি, সেইগুলো এই যে ডট ডট করে লেখা রয়েছে একদম সিম্পল ইংলিশে, লোয়ার আপারের বাচ্চা পড়ে বুঝতে পারবে। সেটা হচ্ছে কি, নেম অফ দ্য কোর্ট, প্রথমে কোন কোর্টে এটা ফাইল করা হচ্ছে সেটা লিখতে হবে। একদম এটা এটা এক্স্যাক্টলি ঠিক যেরকম ভাবে যে অর্ডারে বেয়ার একটা লেখা রয়েছে, একদম এটা সেইভাবেই লেখা। আমি জানি না প্র্যাকটিক্যালি কি হয় সেটা সত্যিই প্রিয়া ভালো বলতে পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে নেম, ডেসক্রিপশন অ্যান্ড প্লেস রেসিডেন্স অফ দ্য প্লেন্টিফ, বোঝাই যাচ্ছে আশা করি। তারপরে হচ্ছে নেম, ডেসক্রিপশন, প্লেস রেসিডেন্স অফ দ্য ডিফেন্ডেন্ট। তারপরে ইফ দ্য প্লেন্টিফ অর ডিফেন্ডেন্ট ইজ এ মাইনর অর এ পার্সন অফ আনসাউন্ড মাইন্ড, যদি যে যে ডিফেন্ডেন্ট অথবা যে প্লেন্টিফ সে যদি কোনোভাবে মাইনর হয় অথবা আনসাউন্ড মাইন্ডের মানুষ হয়, তাহলে সেই ফ্যাক্টটা উল্লেখ করা থাকতে হবে। তারপর হচ্ছে কজ অফ অ্যাকশন অ্যান্ড হোয়েন অ্যারোজ, কখন এই এই যে যে কারণে আমি কোর্টে দ্বারস্থ হয়েছি সেই কারণটা কখন 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 অ্যারাউজ হয়েছিল, সেই এবং এবং কি অ্যাকচুয়াল কোন কারণে আমি এসেছি সেই জিনিসটা এখানে বলতে হবে। যে এখানে যদি আগের দিনের যে কেস সেইটাই যদি আমি ধরে নিই, তাহলে এরকম ভাবে জিনিসটা দাঁড়াবে যে ও বহুদিন ধরে এরকম উম, এই বরের সঙ্গে, মানে বউ আর বর দুজনে ঝগড়া করে যাচ্ছে অনেকদিন ধরে। এই লাস্ট যেদিন ঝগড়া করেছে সেদিন সেদিন ওদের ঝগড়ার চোটে আমি ওই পমফ্রেট মাছ উড়নে দিতে গিয়ে সেটা লাফ দিয়ে পড়ে গেছে। এইরকম এটা এটা সেটা সেই সময় এই ঘটনাটা ঘটেছে, এরকম যা হোক যা গল্প আর কি সেটা তোকে লিখতে হবে।
তারপর হচ্ছে ফ্যাক্ট শোয়িং দ্যাট দ্য কোর্ট হ্যাজ জুরিসডিকশন। এই এই যে পয়েন্টটা, এই পয়েন্টটায় আসার জন্য এই যে ফার্স্ট যে প্রসিডিওরটা, সেই প্রসিডিওরটা ফলো করা হয়েছিল, সেটা হচ্ছে চুজিং এ প্লেস অফ ডুইং। আমি যে এত খাটাখাটনি করে এত পড়াশোনা করে যে আপনার দ্বারস্থ হয়েছি, সেটা আপনাকেই আমার বোঝাতে হবে যে হ্যাঁ দেখুন, আপনার অধিকার আছে, আপনার বিচারাধিকার আছে, আপনার কোর্টের বিচারাধিকার আছে আমার এই কেসটাকে বিচার, আপনার আমার এই কেসটাকে বিচার করার। তারপর হচ্ছে যে রিলিফ হুইচ দ্য প্লেন্টিফ ক্লেমস, এক্স্যাক্টলি প্লেন্টিফ কি চাইছে, যে আপনি আপনি কি চান, আপনি কি ইনজাংশন চান নাকি আপনি ডিভোর্স, আপনি ওদের দুজনের ডিভোর্স চান, দুজনের ডিভোর্স হবে না, আমি একটা কথার কথা বলছি, আর নাকি না না আপনি ক্ষতিপূরণ চান, না আপনি আপনি এক্স্যাক্টলি কি চান সেটা ওখানে বলতে হবে। তারপর তারপর হচ্ছে প্লেন্টিফ হ্যাজ অ্যালাউড টু সেট অফ অর রিলিংকুইশ দ্য অ্যামাউন্ট, যদি মানে মানে কোনো রকম কোনো, সে যদি কিছু যদি এরকম হয় যে সে কমাতে চাইছে বা কিছু, তার সেরকম ইচ্ছা আছে কিনা সেটা তাহলে তাকে বলতে হবে। তারপর হচ্ছে ভ্যালু অফ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য স্যুট এন্ড কোর্ট ফিজ। এই ভ্যালু অফ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য স্যুট, এই এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি ধর প্রপার্টির ক্ষেত্রে হতে হতে পারে, যেখানে কোনো প্রপার্টি ডিসপুট রয়েছে। যদি কোনো প্রপার্টি ডিসপুটের ক্ষেত্রে হয়, তাহলে যে জমিটা নিয়ে কথা বলা হচ্ছে, বা প্রপার্টি বলতে শুধু যে জমি তা তো নয়, যে থিংটা নিয়ে কথা বলা হচ্ছে তা সেই সেই জিনিসটার কি ভ্যালু, যেটা এই স্যুটটার সাবজেক্ট ম্যাটার, তার সঙ্গে কোর্ট ফিসটা অ্যাটাচ করতে হবে। ব্যাস, এইটা হচ্ছে জেনারেল কন্টেন্ট, যেটা রুল 1 এ লেখা রয়েছে, অর্ডার 7 এর। এটা স্যার জেনারেল যেটা কন্টেন্ট। লিখেছিলেন না, হ্যাঁ স্যার হ্যাঁ যেটা লিখেছিলেন প্রায় তার স্যারেরটা একদম প্রপার ছিল, ওরম ভাবেই লেখে আরজি, মানে একদম শিডিউল টিডিউল পুরো একদম যেটা পরপর দিয়ে, মানে এইটা তো একদম দিয়ে দিয়েছে ওখানে, স্যার কিভাবে পরপর কি দিয়ে লিখতে হয় একদম দিয়ে দিয়েছিল, স্যারেরটা একদম পারফেক্ট ছিল। আচ্ছা, মানে এটা তুই বেয়ার যেটা একটা, বলছিস যে ওইটাই প্র্যাকটিক্যাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই ভেরিফিকেশন শিডিউল লাস্টে অনেক কিছু ছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম ওরম ভাবেই লেখে। আচ্ছা, তাহলে এটা বাকিরা তাহলে সুদীপ জানিস না, কিন্তু বাকিরা তো বুঝে গেছিস যে ওর কিসের কথা বলছে। ওইটা হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা স্যার লিখিয়ে দিয়েছেন, তুই ওটা লিখিস বা এটা লিখিস, দ্যাট ডাজন্ট ম্যাটার। তার কারণ এই যে আরে যেটা এখানে এইটা লেখা পুরো রয়েছে। ইয়েটা আছে স্যার, এমনি সোজা হ্যাঁ ভাবে লিখিয়েছে, এটা আমি হ্যাঁ বললাম হ্যাঁ না। হ্যাঁ, এইখানে এইখানে একদম যে যে কথাগুলো বইতে লেখা রয়েছে, বেয়ার একটা লেখা রয়েছে, আমি পুরো সেন্টেন্সটা আমি লিখিনি, কিন্তু মেইন যে পয়েন্ট গুলো, যেগুলো কি পয়েন্ট, সেগুলো এখানে এখানে রয়েছে। বাট হোয়াট এভার, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে স্যার যেটা লিখেছে সেটার থেকে এইটা এমন খুব কিছু আলাদা নেই, মোরারলেস সেমই রয়েছে, হয়তো লাস্টে কিছু পয়েন্ট এদিক ওদিক রয়েছে। তো আরে সে স্যারেরটা সোজা ভাষায় লেখা, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যারেরটা সোজা ভাষায় লেখা রয়েছে। তো ওটাও ফলো করতে পারিস, কোনো ব্যাপার না। কিন্তু এর পর থেকে যেটা আছে, এটা একদম স্যার স্যার যা লিখিয়েছেন আমি পুরোপুরি কপি পেস্ট মেরেছি। এখানে এখানে আমি দেখলাম যেটা, সেটা হচ্ছে বইতে যা লেখা রয়েছে তার থেকে স্যারের লেখাগুলো অনেক সহজ, বোঝা অনেক সহজ। তো সেই জন্য তো এই যে যেখানে এই যে যেগুলো রয়েছে এইগুলো আর স্যারের ওটা সম্পূর্ণ সেম রয়েছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এবার হচ্ছে এই এতক্ষণ যেটা চললো সেটা হচ্ছে প্লেন্টের জেনারেল কন্টেন্ট। যে প্লেন্ট যখন হয় তখন তার জেনারেল কন্টেন্টস গুলো কি কি, সেইগুলো হচ্ছে এইখানে লেখা রয়েছে, যেগুলো থাকবেই। এইবার হচ্ছে স্পেশাল কেসের ক্ষেত্রে আমরা যাব, যেটা আদার রুলস এর আন্ডারে পড়ছে, অর্ডার 2, অর্ডার 3, অর্ডার 4, এরকম করে অর্ডার 10A পর্যন্ত আছে। সব মিলিয়ে তার মানে 11টা, যদিও মাঝখান থেকে 2-3টে অর্ডার আমাদের করতে হবে না, যেমনটা স্যার বলেছেন। তো এটা এই ফার্স্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে মানি স্যুট। এই মানি স্যুটের ব্যাপারে তেমন কিছু বলার নেই। মানি স্যুট মানে হচ্ছে পরিষ্কার কথা, যেখানে আমি ক্ষতিপূরণ ক্লেম করছি। ক্ষতিপূরণ যখন আমি ক্লেম করছি, অথবা যখন মেসনে প্রফিটের কেস। আচ্ছা, মেসনে প্রফিট এটা নিয়ে আলাদা কোয়েশ্চেন আসে, কিন্তু ব্যাপারটা ডিটেলসে ঢুকছি না। কিন্তু মেসনে প্রফিট মানে হচ্ছে, ধর এরকম হয়েছে যে আমি আমার বাড়ি ভাড়া দিয়েছি, আমার বাড়ি ভাড়া দেওয়ার পর তার সঙ্গে আমার চুক্তি অনুযায়ী সে 2 বছর ভাড়া সে থাকবে। এবার আমি যখন 2 বছর বাদে যখন তার কাছে জানতে গেছি আপনি এখনো উঠছেন না কেন, সে তখন বলছে ওই ঘর খুঁজে পাচ্ছি না, হ্যানা ত্যানা, এই সমস্ত সে বলে ঠিক আছে আমি 1 মাসের মধ্যে উঠে যাব। এই বলে সে 20 দিনের মাথায় ঘর খুঁজে 22 দিনের মাথায় সে তল্পা গুটিয়ে চলে গেছে। এই যে এক্সট্রা 22 দিন সে আমার ঘরটা ইউজ করলো, এইটা হচ্ছে তার জন্য মেসনে প্রফিট। এই মেস তার তার মানে হচ্ছে কি, যে যে সুবিধাটা তার পাওয়ার কথা নয় কিন্তু সে সেই সুবিধাটা পেয়েছে, সেইটাকে বলা হচ্ছে মেসনে প্রফিট। এবার এই মেসনে প্রফিট কখন এটা
জাস্ট নর্মাল হয়ে গেল যখন সে আমাকে ওই 22 দিনের ভাড়াটা মিটিয়ে দিয়ে গেল, কিন্তু সে যদি 22 দিনের ভাড়াটা মিটিয়ে দিয়ে গিয়ে না থাকে তাহলে সেটা তার কাছে মেসনে প্রফিট। এই সেমলি ধর এরকম ভাবে চিন্তা কর যে আমি ধর সুজিতকে আমার একটা বাড়ি ভাড়া দিয়েছি, যে ঠিক আছে তুই তো আমার আমার আছে আমার এখানে একটা বাড়ি, আমার উত্তরপাড়ায় একটা বাড়ি আছে, তো তুই তো এখানেই থাকবি, তা তুই ওই ফ্ল্যাটে থাকবি কেন? আমফানের সময় তো ইন্ডাকশন কুকার ভিজে যায়, দরকার কি, তুই বরং আমার ঘরটায় থাক, সেফলি থাকবি। এবার আমি ভাড়া দিয়ে আমি ভুলে গেছি, ও সে বছরের পর বছর ওখানে রয়েছে, আমাকে ভাড়া ফাড়া কিছু দেয় না। তো এই ক্ষেত্রে ওর এই যে থাকাটা, সেই থাকাটা হচ্ছে মেসনে প্রফিট। যে জিনিসটা পাওয়ার কথা নয় সেই জিনিসটা ও পেয়েছে, এবং এবং সেটার জন্য আমার যে ইমপ্লয়েড প্রমিসটা হয় যে আমাকে ও টাকাটা দেওয়া উচিত, সেটা ও দেয়নি। এবার নর্মাল মানি স্যুট হচ্ছে এ স্যুট হুইচ ডিলস উইথ মানিটারি ক্লেম ইজ কল্ড মানি স্যুট। এটা একদম স্যার যা লিখিয়েছেন তাই রয়েছে। মানিটারি ক্লেম মানে আশা করি বোঝাই যাচ্ছে যে যেখানে আমি টাকা চাইছি, যেখানে প্লেন্টিফ টাকা দাবি করছে, সেইখানে সেই রকম ধরনের কোনো ক্লেমকে বলা হয় হচ্ছে মানিটারি ক্লেম। But where the plaintiff sue for mesne profit or for an amount which will be found due to him on taking unsettled accounts between him and defendant, then it is not a money suit. আচ্ছা, এইখানে যেটা এইখানে স্যার যেটা বলেছেন সেটা হচ্ছে যে নর্মাল অ্যাজ পার অর্ডার 2 যেটা যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে যেখানে মানি স্যুট হবে সেখানে এই মানিটারি ক্লেমটা স্পেসিফিক্যালি কত অ্যামাউন্ট আমি চাইছি সেইটা আমাকে উল্লেখ করতে হবে। আচ্ছা, এটা 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 ভীষণই অবভিয়াস, তার কারণ আমি যদি ওই মানি স্যুটটা আমি কত টাকা চাইছি সেটা যদি আমি ক্লেম না করি, তাহলে ওই ফার্স্টে আমাদের যেটা ছিল পিকিউনিয়ারি জুরিসডিকশন, সেই পিকিউনিয়ারি জুরিসডিকশনটাই বার করা যাবে না। আর পিকিউনিয়ারি জুরিসডিকশন যদি বার করা না যায় তাহলে আমি কোন কোর্টে ওটাকে সিউ করব সেই জিনিসটা আমি জানতে পারবো না। অতএব আমাকে ওই প্লেন্টের মধ্যে এক্স্যাক্টলি কত টাকা আমি ক্লেম করছি সেটা আমাকে বলতে হবে। এবার এই যে তারপরে স্যার যেটা বলেছেন আর কি, সেটা হচ্ছে যখন কোনো মেসনে প্রফিটের কেস যখন আসে তখন সেই কেসটাকে মানি সুটের আন্ডারে ধরা হয় না। এইটা হচ্ছে স্যারের বক্তব্য, ব্যাস। এটা বাদে ওখানে আর উনি কিছুই বলেননি, কিন্তু এইখানে উনি যেটা বলেছেন সেটা কিন্তু অর্ডারে লেখা নেই, উনি ওটা আমাদের ক্লারিফিকেশনের জন্য বলেছেন। আচ্ছা, এবার হচ্ছে ল্যান্ড স্যুট। ওই যেটা এখানে যেটা বলছিলাম, ওই প্রপার্টি ওই প্রপার্টি সাবজেক্ট ম্যাটার অফ দ্য প্রপার্টি, এই ল্যান্ড স্যুট দিয়ে সেটা আরো ভালো বোঝা যায়। সেটা হচ্ছে ল্যান্ড স্যুট মানে হচ্ছে যখন কোনো ইমুভেবল প্রপার্টি নিয়ে যখন কোনো কেস হয়, নর্মাল যে কোনো ল্যান্ড ডিসপুটের ক্ষেত্রে যখন কোনো কেস হয়, তখন যাতে কোর্ট সেই পার্টিকুলার যে ল্যান্ডটা রয়েছে যেটা নিয়ে ঝামেলা সেটা যাতে বুঝতে পারে, সেটা যাতে তাদের চিনতে কোনো অসুবিধা না হয়, তার জন্য যতটা স্পেসিফিকেশন প্রোভাইড করা সম্ভব অ্যাডভোকেট এবং প্লেন্টিফের জন্য ঠিক ততটাই সে প্রোভাইড করবে। মানে কোর্ট তো আর মাঠে গিয়ে দেখবে না যে কোন জমি নিয়ে কথা হচ্ছে না হচ্ছে, কিন্তু যে জমিটা নিয়ে কথা হচ্ছে তার 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 কি না কি ব্যাপার, কোথায় রয়েছে না রয়েছে, তার এরিয়া কতটা, তার কোথায় গাছ রয়েছে, কোথায় কুকুর শুয়েছিল, সেই সমস্ত কিছু তাকে দিতে হবে। মানে কুকুর শুয়েছিলটা ইয়ার্কি মানলাম, ফর ম্যাটার অফ ক্লারিফিকেশন। তো এই এই যে যে সমস্ত জিনিস, এই সমস্ত জিনিস তাকে দিতে হবে কোর্ট যাতে সহজ করে চিনতে পারে যে কোন জমিটা নিয়ে এক্স্যাক্টলি কথা হচ্ছে। ঠিক যেরকম ভাবে যখন যখন কি বলে কোন রকম কোন অপরাধীকে চিহ্নিত করার জন্য তার কপালে দাগ আছে কিনা, তার ঠোঁট কাটা কিনা, এই সমস্ত কিছু লেখা হয়, এক্স্যাক্টলি সেরকম ভাবে একটা একটা জায়গাকে চিহ্নিত করতে হবে। তো স্যার সেটার জন্য এটা বেয়ারে দেওয়া নেই, স্যার লিখিয়েছেন ভালো জিনিস। সেটা হচ্ছে এক্স্যাক্টলি কোন কোন জিনিস ওখানে ওখানে লিখতে হবে সেই জমিটাকে চেনানোর জন্য। সেটা হচ্ছে সিচুয়েশন অফ দ্য ল্যান্ড, এরিয়া অফ ল্যান্ড, বাউন্ডারি অফ ল্যান্ড অ্যান্ড এভরি ডিটেলস অফ ল্যান্ড ইফ রিকোয়ার্ড। তো হয়ে গেল গল্প শেষ। তারপর হচ্ছে রিপ্রেজেন্টেটিভ স্যুট। আচ্ছা, এই রিপ্রেজেন্টেটিভ স্যুট নিয়ে স্যার তেমন কোনো কথা বলেননি, কিন্তু রিপ্রেজেন্টেটিভ স্যুট এটা নিয়ে কিন্তু আলাদা করে 8 নম্বর অথবা 16 নম্বরের প্রশ্ন আসে। ওটা নিয়ে ডিটেলসে পড়াশোনা হবে, কিন্তু এখানে আমি ছোট করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে ধর এরকম কোনো ব্যাপার হলো, আমার আন্ডারে আমি 40 জন কর্মচারীকে নিলাম, তাদেরকে আমি বললাম যে তোমাদেরকে আমি খেতে দেব, শুতে দেব এবং মাস গেলে 2000 টাকা করে মাইনে দেব। এই যে আমার এই এই বাড়িটা রয়েছে, এই বাড়িটার মধ্যে যত সমস্যা আছে বিভিন্ন রকম, এইখান দিয়ে পলিস্তারা খসে পড়ছে, ওখান দিয়ে ইট বেরিয়ে গেছে, এই সমস্ত কিছু তোমরা ঠিক করে দেবে। এই কন্ট্রাক্টে তাদেরকে আমি কাজটা
তাদেরকে আমি কাজটা দিলাম। এবার হলো কি যে আমি নিজেই এবার এমন কিছু কিছু কাজ করতে লাগলাম যাতে তাদের পক্ষে আর 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 কাজগুলো করা মুশকিল হলো। ফর এক্সাম্পল, মানে এটা আমি একদম রিয়েল লাইফ থেকে তুলে দিয়েই দিচ্ছি। সেটা হচ্ছে যে যদি কখনো কোনো কোনো বাড়ি যখন রং করা হয়, সেই বাড়ি রং করার আগে সেই বাড়ির একজন মালিক তিনি বলেছেন যে আমার ঘর দেওয়ালগুলো পরিষ্কার না, তোমরা এই দেওয়ালে রং করার আগে মানে নিজেদের বুদ্ধি মাথায় ভগবান জানে, রং রং করার আগে সার্ফ সার্ফ দিয়ে ওটা ওই দেওয়ালগুলো ভালো করে পরিষ্কার করে নেবে। এই হচ্ছে তার দাবি। এবার এই দাবি মেটানো সম্ভব নয়। তার তার কারণ এতে যেটা হয় সেটা হচ্ছে, যদি এরকম ভাবে যদি কিছু হয় তাহলে যে রঙের মিস্ত্রি তিনি বলেছিলেন যে এরকম ভাবে কিছু করা যায় না, তার কারণ এটা যদি হয় তাহলে রং রং 6 মাস যেতে যেতে রং ফুলে উঠবে, রং থাকবে না। এটা 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 কখনো হয় না। এবার এইরকম যখন কেস যেখানে আমি বলেছি একজনকে, মানে যখন এই যে আমার এই কাজটার জন্য এই যে গোটা একটা দল যে ভুগছে, সেই সময় যদি তার মধ্যে প্রত্যেকের যখন সাফারিংটা একই, তাহলে প্রত্যেকে আলাদা আলাদা করে তাদেরই ব্রিচ অফ কন্ট্রাক্টের কেস করবে, তার কোনো প্রয়োজন নেই। তারা কি করবে, তাদের মধ্যে যে কোনো একজন সে বাকিদেরকে রিপ্রেজেন্ট করে একটাই প্লেন্ট ফাইল করবে। মানে এই জিনিসটাকে আরো ভালো বোঝা যায় ধর নুইসেন্স দিয়ে। এই 2 দিন আগেই আমার সঙ্গে প্রিয়ার ড্রাম বাজানো নিয়ে কথা হচ্ছিল। এবার ফর এক্সাম্পল আমি ড্রাম কিনে ড্রাম বাজাচ্ছি, ড্রামের আওয়াজ মোটামুটি আরেকবার বল, আমার কেটে গেল, তুই কোন তোর অব্দি কথা শুনেছিস? কেটে গেল। আরে কি ড্রামের আগে আর তার আগে কি বললি? মাঝ কেটে তোর কথাও কেটে গেছে। তুই আ- ঠিক আছে, তুই আ- তুই তুই আগের 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 উদাহরণটা ভুলে যা, নতুন করে যে উদাহরণটা দিচ্ছি শুধু সেটুকু মাথায় রাখ, তাহলেও হবে। ঠিক আছে। সেটা হচ্ছে যে আমি ধর ড্রাম বাজাচ্ছি, ঠিক আছে, ড্রামের আওয়াজ মোটামুটি 2টো পাড়া অব্দি শোনা যায়। এবার আমি যখন দুপুরবেলা ড্রাম বাজাই তখন আমার আশেপাশের বাড়ির লোকজন ঘুমোতে পারে না। সেটা নিয়ে আমাদের আশেপাশের প্রত্যেকটা পাড়াতে সবার সমস্যা যে আমরা দুপুরবেলা ঘুমোতে পারি। এবার এই যে নুইসেন্সটা আমি ঘটাচ্ছি, এই নুইসেন্সের কেসটাকে ওই 20 জন আমার আশেপাশে প্রতিবেশী যে 20 জন রয়েছে তারা সবাই মিলে আলাদা আলাদা করে প্লেন্ট না দিয়ে তারা ঠিক করলো আমাদের গ্রামের বড় মাতব্বর আছে এই মানুষটা, তাহলে এই মানুষটা একটাই প্লেন্ট দেবে এবং সেই প্লেন্টটাই আমাদের বাকি যে 20 জনের দাবি দেওয়া রয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করবে। এইটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ স্যুটে প্লেন্টিফ প্লেন্টিফ আমাদের চোখে যদি একজনও হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। অ্যাকচুয়ালি ওই যে 20 জন রয়েছে ওই প্রত্যেকে ওর এক একটা করে ওই স্যুটের এক একটা প্লেন্টিফ। তো সেইটাকে তো সেই ধরনের যে স্যুট গুলো হয় সেটাকে বলা হয় হচ্ছে রিপ্রেজেন্টেটিভ স্যুট। এবার কি বলছে, where the plaintiff sues in a representative character, then at first he has to prove that he has also some existing interest in the subject matter. যদি যদি এরকম কোনো রিপ্রেজেন্টেটিভ স্যুট প্লেন্টিফ হিসেবে যদি ফাইল করা হয়, তাহলে সেক্ষেত্রে যে প্লেন্টিফ তাকে সম্পূর্ণ পরিষ্কারভাবে বলতে হবে যে এই যে আমি যেটা এখানে করছি সেটা করার সম্পূর্ণ অধিকার আমার রয়েছে, এবং যে সাবজেক্ট ম্যাটার নিয়ে এখানে কথা হচ্ছে সেইখানে আমার নিজের ইন্টারেস্ট রয়েছে। মানে এরকম এই যে 20 জন প্রতিবেশী, এই 20 জন প্রতিবেশী যারা ডাইরেক্টলি সাফার হচ্ছে আমার ড্রাম বাজানোর দ্বারা, তাদের এক্সিস্টিং ইন্টারেস্ট রয়েছে। তাদের তাদের নিজেদের মধ্যেই কোনো একজনকে এই কেসটা ফাইল করতে হবে। এরকম নয় যে আমি অন্য গ্রাম থেকে আরেকজনকে ধরে নিয়ে এলাম, তাকে বললাম যে হ্যাঁ তাহলে দাদা আপনি এটাকে রিপ্রেজেন্টেটিভ শুট করে দিন না। তার 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 যখন কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে সেটা সেই রিপ্রেজেন্টেটিভ সুটের মধ্যে আনতে পারবে না। এরকম কেউই করতে পারবে, এরকম কেউই প্লেন্টিফ হতে পারবে যার অলরেডি এক্সিস্টিং ইন্টারেস্ট রয়েছে ওই রিপ্রেজেন্টেটিভ সুটে, এবং সেটা তাকে ওই আমাদের যে যে লেখাটা চলছে আর কি সেটার মধ্যে তাকে উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে রুল 5, ইন এ প্লেন্ট দ্য প্লেন্টিফ শ্যাল
plaintiff shall mention the interest of the defendant in that suit and why the plaintiff has treated him as a defendant in that suit. এটা আশা করি বলতে হবে না যে এই প্লেন্টিফে যে প্লেনটা আমি করেছি সেই প্লেনটাতে ডিপেন্ডেন্টের ইন্টারেস্ট রয়েছে এবং 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 কেন কেন প্লেন্টিফ ডিপেন্ডেন্টকে ডিপেন্ডেন্ট হিসেবে ট্রিট করছে সেটা তাকে পরিষ্কার করে বলতে হবে। মানে বেসিক্যালি এটা কজ অফ অ্যাকশনকে আরেকটা কি বলে ওটাকে ভ্যালিড ঠিকঠাক মতো গ্রাউন্ড দেওয়া। Rule 6. To file a suit, the provision of Limitation Act must be mentioned. That means it shall be clearly mentioned that time is not yet completed to file this suit, and so the suit is not barred by any provision of law for the time being in force, because whether a suit is barred by any provision of law, then it shall not be filed without having special permission under the appropriate jurisdiction. মানে এই যে আমি যে সুটটা ফাইল করেছি সেটা কোন রকম কোন বার অফ লিমিটেশন মানে কোন লিমিটেশন অ্যাক্টের আন্ডারে কোন রকম কোন লিমিটেশন নেই, কোন টাইম কমপ্লিশনের কোনো কেস নেই, কোনো কিছুতে কোন রকম ভাবে বার্ড নয়। যেটা আমরা ওই পয়েন্ট নাম্বার 2 তে যেটা আমরা করে এসেছিলাম সেইখানে আমরা যা যা বুঝেছিলাম সেই সমস্ত কিছু আমাদেরকে মেনশন করতে হবে। Rule 7. Every plaintiff shall state specifically the relief which the plaintiff claims. এটা আগেও বলা হয়েছে, এটা আরেকবার এখানে বলেছে, কেন আমি জানি না, যা বলা হয়েছে আমি তাই লিখে দিয়েছি। এবার হচ্ছে ফাইলিং প্লেন্ট ইন ইনঅ্যাপ্রোপ্রিয়েট জুরিসডিকশন। এটা রুল 10 আর রুল 10 এর আন্ডারে লেখা রয়েছে যে যদি এরকম হয় যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট জুরিসডিকশনের আন্ডারে কোনো কেস যদি ফাইল করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে। The suit shall be filed within এইগুলো এইখানে এই যে যেগুলো লেখা হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ স্যারের লেখা, ঠিক আছে, এগুলো কিন্তু বেয়ার অ্যাক্ট থেকে লেখা নয়। এটা আর 10 মিনিট আছে। The suit shall be filed within appropriate jurisdiction of the court, but if due to any mistake suit is filed in a wrong jurisdiction having with all due process, then learned court can return such plaint with a direction to file such suit in an appropriate court. এটা আশা করি বোঝাই যাচ্ছে যে কখনো যদি এরকম হয় যে কোনো ভুল কোর্টে ফাইল করা হয়েছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোর্টে, তাহলে সেক্ষেত্রে কোর্ট নিজেই সেটা বুঝবে এবং তারপরে সেটা সে ওই যে অ্যাপ্রোপ্রিয়েট কোর্ট সেখানে ফাইল করার জন্য ডিরেকশন দিয়ে দেবে। If the suit is filed in proper jurisdiction, then the court will issue summons to the defendant with a copy of plaint. এবার এখানে যেটা বলছে যে যদি ধর এরকম না হলো যে ঠিকঠাক মতোই সমস্ত কিছু ফাইল করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কোর্ট কি করবে, তাহলে সেক্ষেত্রে কোর্ট সামন্স ইস্যু করবে। এই সামন্স ইস্যু এটা নিয়ে কিন্তু আলাদা আবার একটা 8 নম্বর কি 6 নম্বরের প্রশ্ন আসে। Whenever a plaint is accepted in due process of law, then the court shall fix a date for appearance in the court where the plaint is to be filed after its return. Where such summons is issued for appearance, there must have a copy of plaint to answer the reason of appearance. এই যে কথাগুলো সম্পূর্ণ বেয়ার অ্যাক্ট থেকে লেখা, একদম সহজ ইংরেজিতে, এর মধ্যে আর ঢুকছি না। আচ্ছা, এবার হচ্ছে সেটা হচ্ছে রিজেকশন অফ প্লেন্ট। এই রিজেকশন অফ প্লেন্ট হচ্ছে এখানে যেটা লেখানো রয়েছে, এই 4খানা গ্রাউন্ড রয়েছে, এই 4খানা গ্রাউন্ডে যে কোনো প্লেন্ট রিজেক্টেড হতে পারে। কি কোন গ্রাউন্ড, সেটা হচ্ছে যেখানে এই জিনিসটা যেখানে প্লেন্ট জমা দেওয়া হচ্ছে কিন্তু কজ অফ অ্যাকশন কি, কোন কারণে এত গল্প এত কিছু হচ্ছে, মানে কি ঘটনাটা কি সেটাই বলেনি, তাহলে সেক্ষেত্রে প্লেন্ট রিজেকশন হয়ে যাবে। But the relief claimed is undervalued. যেখানে যে রিলিফটা ক্লেম করা হয়েছে সেটা আন্ডারভ্যালুড, মানে যতটা তার প্রয়োজন তার থেকে কম হিসেবে রয়েছে, কম টাকার অ্যামাউন্ট ক্লেম করা হয়েছে। And the plaintiff on being required to the court to correct the valuation within a time fixed by the court fails to do so. এবং প্লেন্টিফকে সময় দেওয়া হয়েছে একটা পার্টিকুলার টাইমের মধ্যে তার এই আন্ডার ভ্যালুড ক্লেমটাকে ঠিকঠাক ভ্যালু করে তারপর জমা দিতে, কিন্তু সে সেটা করেনি। এবার এখানে আমার নিজেরও একটা কনফিউশন রয়েছে, এখানে স্যার যেটা লিখিয়েছেন আমি সেটা কপি করে দিয়েছি, কিন্তু আমার যেটা কনফিউশন সেটা হচ্ছে যে সাধারণত এটা পিকুনিয়ারি জুরিসডিকশনের ক্ষেত্রে পরিষ্কার বলা আছে যে যদি কখনো এরকম হয় যে এরকম আন্ডার ভ্যালুর কেস রয়েছে তাহলে কোর্ট নিজে সেটাকে ঠিক করে দিতে পারে,
যদি সে এবং এবং যদি সে ঠিক করে দেয়, তাহলে ঠিক করে দেওয়ার পর যদি তার মনে হয় যে না এই পার্টিকুলার কেসটা আমাদের কোর্টে ফাইল করা যায় না, তাহলে তারা সেটাকে তাদের মতো করে অন্য কোর্টে ডিরেক্ট করে দেবে। এইটা হচ্ছে নিয়ম। এবার এখানে স্যার মানে আমার যেটা মনে হয় আর কি, সেটা হচ্ছে যে এটা চাইলে কোর্ট করতে পারে, কিন্তু যদি কোর্ট না চায়, কোর্ট যদি প্লেন্টিফকেই দায়িত্ব দেয় যে আপনি ঠিকঠাক করে নিয়ে আসুন, এবং একটা পার্টিকুলার টাইম বেঁধে দেয়, এবং সেই টাইমের মধ্যে যে প্লেন্টিফ সে সেই কাজটা করে না, সেই কাজটা সে করতে ফেল করে, তাহলে সেক্ষেত্রে এই যে যে এই 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 যে যে আন্ডার ভ্যালুড যে প্লেনটা ইস্যু করা হয়েছে সেইটা রিজেক্ট করে দেওয়া হবে। Where the relief claim is properly valued but the plaint is returned upon paper insufficiently stamped, and the plaintiff, on being required by the court to supply the requisite stamp paper within a fixed time by the court, fails to do so. মানে হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে পুরোপুরি টেকনিক্যাল ডিফেক্ট। কোন রকম ভাবে কোনো যদি এরকম হয় যে কোনো একটা যেটা ঠিকঠাক মতো স্ট্যাম্প থাকা দরকার সেটা ঠিকঠাক মতো স্ট্যাম্প নেই বা সেরকম কিছু হয়েছে, তাহলে সেক্ষেত্রে যে প্লেন্টিফ কোর্টে সেই প্লেন্টিফ কোর্টের রিকোয়েস্টে ওই মানে কোর্ট রিকোয়েস্ট করার পরেও সে যদি এই সমস্ত কিছু কি বলে স্ট্যাম্প যা কিছু রয়েছে সেই সমস্ত কিছু যা কিছু রিকোয়ার্ড সেগুলো যদি ঠিকঠাক মতো করতে না পারে, তাহলে সেক্ষেত্রে প্লেন্ট রিজেকশন হয়ে যাবে। Where the suit appears from a statement in the plain to be barred by any provision of law for the time being in force. এটা হচ্ছে একটা মানে সাময়িকীকরণের কথা বলা হয়েছে আর কি। যদি ধর এরকম কখনো হয় যে এরকম কোনো ব্যাপার রয়েছে যেখানে এই পার্টিকুলার টাইমে এই একটা পার্টিকুলার কেস ফাইল করা যাবে না, তাহলে সেক্ষেত্রে এই যে যে কেস রয়েছে আর কি সেটা কোনো রকম ভাবে রিজেকশন হতে পারে। অনেক সময় তো এরকম হয়, যেমন এই মুহূর্তেই আমাদের গোটা ভারতবর্ষে প্যান্ডেমিক একটা বলবৎ রয়েছে। এবার এই সময় অনেক কিছু এক্সেপশন থাকে, আর সেগুলো কি সে বেয়ার করে জানতে হবে আমি জানি না, কিন্তু এই মানে এইটা হচ্ছে এমন একটা ল, যে লটাকে বলা হয় হচ্ছে দ্য ল টাইম বিং ইন ফোর্স। এই সময়ের জন্য এই লটা বলবৎ রয়েছে, সবসময় থাকবে না। তো এরকম যদি কখনো হয় যে এরকম কোনো সাময়িক কারণে কোনো সাময়িক ভাবে কোনো একটা ল কোনো একটা পার্টিকুলার এরিয়াতে রয়েছে, যেমন ধর কারফিউ বা ধর 144, এরকম ধরনের কখনো যদি এই যে এরকম ভাবে যদি থাকে এবং তার আন্ডারে যদি বলা থাকে যে এই ধরনের কোনো পার্টিকুলার স্যুট এরকম এই এই জায়গাতে ফাইল করা যাবে না এই সময়, তাহলে সেক্ষেত্রে সেই ধরনের কোনো ইস্যু যদি হয় সেটা তাহলে রিজেক্ট হতে পারে। ব্যাস, প্লেন্টের তৈরি করা, প্লেন্টের প্রিপারেশন অফ প্লেন্ট কমপ্লিট। এবার হচ্ছে লাস্টে একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে প্রেজেন্টেশন অফ প্লেন্ট। এই প্রেজেন্টেশন অফ প্লেন্টটা তোর উপরে যদি তোদের মনে থাকে সেটা হচ্ছে যে এই এটাকে 4 নম্বর স্টেপের মধ্যে আলাদা করে ধরা হয়েছিল প্রেজেন্টেশন অফ প্লেন্টটা। প্রেজেন্টেশন অফ প্লেন্টটা আমি এই টোটালটুকুকে এই প্লেন্টের মধ্যেই ঢুকিয়ে এটাকে একটা আলাদা ইয়ে বানিয়ে দিয়েছি, মানে এটাকে প্লেন্টের মধ্যেই ধরে দিয়েছি। যাই হোক, সে প্রেজেন্টেশন অফ প্লেন্টই থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। প্রেজেন্টেশন অফ প্লেন্টের বেসিক্যালি দুখানা ভাগ আছে, সেটা হচ্ছে টাইম অ্যান্ড প্লেস অফ প্রেজেন্টেশন, আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশন অফ স্যুটস। অসুবিধা কিছুই না, সেটা হচ্ছে যে মানে এখানে যেটা বলা হচ্ছে প্লেনটা তৈরি করার পরে তোকে এবার এটা কোর্টের কাছে তুই জমা দিবি। এইটা তুই কখন দিবি আর কিভাবে দিবি সেইটা হচ্ছে প্রেজেন্টেশন অফ প্লেন্টের মধ্যে পড়ে। তুই কোর্টের কাছে জমা দিয়ে দিলি, ব্যাস তোর স্যুট দেওয়া কমপ্লিট, ইনস্টিটিউশন অফ স্যুট পার্ট কমপ্লিট হওয়ার পরে এবার সিপিসির আন্ডারে কোন কোর্টের কি জুরিসডিকশন কিভাবে সে বিচার প্রক্রিয়া চলবে সেই পয়েন্টটাতে যাবে। কিন্তু তোর ঘরে বসে যেটুকু কাজ, যেটা তোর হোমওয়ার্ক, সেটা কমপ্লিট। এবার এইখানে হচ্ছে তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে তুই কখন আর কোথায় প্রেজেন্টেশন এই প্লেনটা তোর প্রেজেন্ট করবি। সেটা হচ্ছে যে কোনো ওয়ার্কিং ডেতে ডিউরিং অফিস আওয়ার্সে তুই তোর প্লেন জমা দিতে পারিস, যদি এরকম কোনো রুল নেই, এরকম কোনো রুল আলাদা করে বলা নেই। সেই জন্য যদি তুই চাস আজকে তুই বাড়ি গিয়ে তোর প্লেন জমা দিয়ে আসবি, সেটাও তোর পক্ষে দেওয়া সম্ভব, কিন্তু জাজ এটা সবসময় নিতে বাধ্য নয়। জাজও কোনো এক সময় নিতে বাধ্য, যখন এরকম যদি থাকে যে অ্যাজ পার লিমিটেশন অ্যাক্ট তুই যেদিন স্যুটটা ফাইল করতে এসছিস ঠিক তার পরের দিনই তোর ওটার ভ্যালিডিটিটা ল্যাপস হয়ে যাবে। সেরকম কোনো এরকম যদি কেস থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে জাজ সেটা তোর সামনে ওই সময় নিতে বাধ্য। মানে তুই ধর জাজের বাড়িতে গেছিস রাত 8টার সময়, তোর সেই দিন রাত 12টা অব্দি টাইম
যে তার মধ্যেই তোকে এই কেসটা ফাইল করতে হবে, এবং তুই গেছিস 8টার সময়, এর মাঝখানে তো কোর্ট খোলার তো কোনো চান্স নেই। কিন্তু তুই যদি এই প্লেনটা আগামীকাল ফাইল করিস তাহলে ওটা তোর লিমিটেশনের আন্ডারে পড়বে এবং তুই আর ওই কেসটা ফাইল করতে পারবি না। এরকম যদি হয় তাহলে জাজ সেই কেসটা নিতে বাধ্য। আর এবার হচ্ছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। এবার রুল 2 অর্ডার 4 provides that the court shall cause the particulars of every suit to be entered in a book and to be kept for the purpose and called register of the civil suit। কিছুই ব্যাপার না, সেটা হচ্ছে তোর তো যেই এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কোর্টকে এরকম লগ বুক রাখতে হবে, যেটাকে বলা হয়েছে রেজিস্ট্রেশন অফ সিভিল সুট, যেখানে তোর এই সমস্ত গোষ্ঠীর পিণ্ডি তুই যা কিছু লিখেছিস সেই সমস্ত কিছু একটা পার্টিকুলার জায়গাতে ফাইল করা হবে, সেটা তাদের কাছে রেকর্ড থাকবে। এবং সেই যে নাম্বারটা, সেই নাম্বারের কেসটা তোকেও সেই নাম্বারটা একটা প্রোভাইড করা হবে। such entries shall be numbered in every year according to the order in which plaints are admitted। ব্যাস, হয়ে গেছে, শেষ। প্লেন্টের পার্ট কমপ্লিট, ইনস্টিটিউশন অফ সুট পার্ট কমপ্লিট। এর মধ্যে এই এতগুলো প্রশ্ন কভার করা হয়ে গেছে। 2013 2-এর এবি, 2014 2-এর এ বি 3 পুরোটা, 4-এর এবি, মানে এই 4-এর এবি যেটা সেটাও পুরোটাই আর কি। 2015 2 3 4 10-এর এ ই, 2016 4 6-এর এ বি 7-এর সি, হোয়াট এভার গোজ অন। এই সমস্ত কিছু, এই যে টোটালটা, সেই টোটালটা কমপ্লিট হয়ে গেছে। এটা লেস দ্যান 1 মিনিট আছে। এটা শেষ হয়ে গেলে আবার ঢুকিস।